হামলা, তার পাল্টা প্রত্যাঘাত। আয়াতোল্লাহ আল খামেনির মৃত্যুর পর মধ্যপ্রাচ্যের 27টি আমেরিকার সেনা ঘাঁটিতে ইরানের তরফে হামলা করা হয়েছে। বাহরিন, কাতার, জর্ডান, কুয়েত, সংযুক্ত আরব আমির শাহিতে ইরানের হামলা। দোহাতে সকাল থেকে পরপর 11টি বিস্ফোরণ হয়। একাধিক জায়গার ছবি, অর্থাৎ দোহার ছবি আপনাদের সামনে রেখেছি। ইরানের পাল্টা মিসাইল হানা, তেল আবিবে একেবারে ধ্বংসের ছবি ধরা পড়েছে। What, yo? তেল আবিবের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কি ভয়ঙ্কর পরিস্থিতি সেখানে, একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই ছবি আপনাদের সামনে রেখেছি। ইরানের পাল্টা হামলা, দুবাইয়ের সিআইএ দপ্তরেও ইরানের হামলা। طال المطار، طال المطار ده يمنع عن تحرك 200 المطار. يا رب الله يا দোহার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে সকাল থেকে পরপর 11টি বিস্ফোরণ হয়। খামেনেইয়ের মৃত্যুর পর ইরানের প্রত্যাঘাত। কাতারের ছবি এই মুহূর্তে রেখেছি আপনাদের সামনে। अभी देख भाई भाई साहब আমি এখান থেকে সরাসরি আলোচনায় আসবো এবং শুরুতেই আমি ব্রিগেডিয়ার দেবাশিস দাস আমাদের সঙ্গে রয়েছেন। আমি ব্রিগেডিয়ার দাসের কাছে যাব। ব্রিগেডিয়ার দাস, আমরা ভেনেজুয়েলার সেই বিষয় আমাদের মনে পড়ে যাচ্ছে, কিভাবে প্রেসিডেন্টকে একেবারে বন্দি করেছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমরা জানি সেটা। তারপর ইসরায়েলের সঙ্গে জোট বেঁধে এই যে হামলা, সেখানে আমাদের আবারও মনে পড়ে যাচ্ছে সেই অপারেশন সিঁদুর, আমাদের সেই সময়ের পরিস্থিতি। তখন একেবারে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছিলেন যুদ্ধবিরতির কথা, তিনি বারবার বলেছিলেন মধ্যস্থতার কথা, তিনি মাঝখানে ঢুকে সেই যুদ্ধ থামিয়েছেন, এই কথা তিনি বারবার বলেছেন। এই প্রশ্নটা এই জায়গায় যে এই যে মার্কিন আগ্রাসন, এই যে আত্মম্ভরিতা, কিভাবে দেখছেন? দেখুন, প্রথম কথা যে আপনি ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার মিলিটারি যে ইরানে আক্রমণ করেছে, এটা কিন্তু কোনো মানে কানুনি বা আইনি বৈধতা নেই। তাদের নিজের দেশের আইনেও নেই, ইউনাইটেড নেশনের আইনেও নেই। কিন্তু তারা করেছেন, তারা তার আগে ভেনেজুয়েলায় করেছেন এবং এই ইতিহাস ইরাকেও হয়েছে এবং তার আগেও আফগানিস্তানে আমরা দেখেছি। ফলে এটা আমেরিকা করে আসছে তাদের যখন যেটা পছন্দ হয়। বাট এইখানে অন্য কিছু ব্যাপারও আছে, সেটা দেখতে হবে যে ইরান যদি নিউক্লিয়ার ওয়েপেন বানায়, তাহলে তাদের যেটা এজেন্ডা ছিল, খামেনির যেটা এজেন্ডা ছিল যে ইসরায়েলের বিরুদ্ধাচরণ করা, ইহুদিদের মেরে ফেলা এবং আমেরিকা, ডেথ টু আমেরিকা, ডেথ টু ইসরায়েল, এই কথাগুলোর থেকেই সেখান থেকে এই পুরো ব্যাপারটা শুরু হয়। এবং এই মুহূর্তে আপনি যে অস্ত্রশস্ত্র আমরা দেখছি, সেটা ইসরায়েলের তরফ থেকেও অ্যাটাক হচ্ছে তাদের সুপ্রিম লিডারের মৃত্যুর পরেও। বাট আমার মনে হয় খুব বেশি দিন ইসরায়েল এটা টেনে নিয়ে যেতে, ইরান এটা টেনে নিয়ে যেতে পারবে না। ইরানের তরফ থেকে অ্যাটাক হচ্ছে এবং ইসরায়েল এবং আমেরিকার যুগ্ম শক্তির কাছে তাদের শক্তিটা কম। এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে কিছুদিন পরে ইরানের শক্তি ক্ষয়টা আমরা আরও বেশিভাবে দেখতে পাবো। একটু আগেও আমরা দেখেছি তাদের টারমাকে দাঁড়িয়ে থাকা কিছু পুরনো ফাইটার এয়ারক্রাফট, কারণ তাদের এয়ারক্রাফটের ফ্লিট অনেক পুরনো, মানে মডার্ন এয়ারক্রাফট ফ্লিট না। তাদের কাছে যেটা শক্তি সেটা হচ্ছে ড্রোনস, খুব ভালো ড্রোনস আছে তাদের। ইনফ্যাক্ট রাশিয়ার ইউক্রেন ওয়ারফেয়ারে রাশিয়াকে তারা ড্রোন সাপ্লাই করেছে ইউক্রেনের বিরুদ্ধে। তাদের মিসাইল আছে, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আছে, তাদের শর্ট রেঞ্জ মিসাইলস আছে এবং হাইপারসোনিক মিসাইলও কিছু আছে, কিন্তু এন্ডলেস সাপ্লাই না। আর তাদের অর্থনৈতিক এতটা স্ট্রং না যে তারা এই যুদ্ধটাকে বহুদিন টানতে পারবে। তারা যেটা করতে পারে, ভণ্ডুল করতে পারে, যেটা তারা করছে। আমরা দেখছি স্ট্রেট অফ হরমুজের দিকে তারা একটা ভণ্ডুল করবার দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে সারা পৃথিবীর তেল সাপ্লাই ব্যাহত হতে পারে।
তারা রেড সির দিকে তাদের যে প্রক্সি আছে, হিজবুল্লাহ আপনি বলুন, হুতিস বলুন, যেটা স্টেট অফ হরমুজের দিকে আছে, হিজবুল্লাহ আছে, হামাস আছে। হামাস এখন একটু খারাপ অবস্থায় আছে, তাদের দিয়ে রেড সিতে তারা অ্যাটাক করাতে পারে যাতে পৃথিবীর তেল এবং পৃথিবীর বাণিজ্য শিপগুলো, জাহাজগুলো ব্যাহত হতে পারে সেবা। এবং তারা আরেকটা জিনিস করছে, বিশেষ করে দুবাই আর দোহা মানে কাতার আর ইউনাইটেড আরব এমিরেটস, এই দুটো দেশের সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারকে আঘাত করছে। আমরা দেখছি বারবার যে দুবাইয়ের বড় বড় হোটেল, বড় বড় আপনি যদি দেখেন বিল্ডিংস, তারা অ্যাটাক করছে। পৃথিবীর বৃহত্তম এবং পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম একটি এয়ারপোর্ট দুবাইয়ে, সেটা সমস্ত ফ্লাইট বন্ধ হয়ে গেছে। তো তারা পৃথিবীতে একটা ত্রাহি ভাব চেষ্টা করছে, কিন্তু তাদের পক্ষে এগুলো আছে, কিন্তু তাদের বিপক্ষে হচ্ছে যে সমস্ত গালফ কান্ট্রিজ দেশগুলো আস্তে আস্তে একমাত্র ওমান ছাড়া তাদের বিরুদ্ধে আচরণ করতে লেগে গেছে। তাদের এমনিতেই বন্ধু কম এবং শত্রু বেশি, সেখানে তাদের আমার মনে হয় না যে খুব বেশি দিন তারা এই লড়াইটা চালিয়ে যেতে পারবে এত বড় একটি শক্তির বিরুদ্ধে। এবং আমেরিকা যে শক্তি নিয়ে ওইখানটায় দাঁড়িয়ে আছে, দুটো বড় বড় এয়ারক্রাফট ক্যারিয়ার এবং ইউরোপের বেসের সমস্ত এয়ারক্রাফট এবং যত মিডল ইস্টের এতগুলো বেস আছে তাদের সমস্ত যুদ্ধ সামগ্রী, সেই শক্তিটা আমি তো অন্তত গত 30, 20, 25 বছরে এই শক্তি সঞ্চয় কোথাও দেখিনি। আপনি ভেনেজুয়েলা বললেন, ভেনেজুয়েলাটাকে আপনি যদি দেখেন একটা কেক ওয়াক ছিল আমেরিকার জন্য রেজিম চেঞ্জটা, বাট এটা সেটা হবে না। ইরান অনেক বড় দেশ, অনেক বড় প্রাচীন সভ্যতা এবং তাদের একটা জিদ আছে, তাদের একখানা অস্ত্রশস্ত্রের সম্ভার আছে, তারা লড়াই দেবে। কতদিন দেবে সেটা সময় বলবে। বাট আমি যেহেতু মিলিটারি ব্যাপারগুলো একটু বুঝি, আমার মনে হচ্ছে যে ইসরায়েল আর আমেরিকা নিখুঁতভাবে তাদের এম অনুযায়ী স্ট্রাইক করছে, আর ইরান এদিকে ওদিকে ট্রাই করে আরও শত্রু বাড়াচ্ছে এবং কিছুদিন পরে তাদের ক্ষমতা আরও নিভে যাবে। বেশ, ব্রিগেডিয়ার দাস আপনি আমাদের সঙ্গে থাকুন। দেখুন, যেরকম বলছিলাম যে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় যেখানে মৃত্যু হয়েছে সে দেশের সর্বোচ্চ নেতা ও ধর্মীয় প্রধান আয়াতুল্লাহ আল খামেনি, মৃত্যু হয়েছে তার পরিবারের আরও 3 সদস্যের। তবে সূত্রের যা খবর, গোয়েন্দা সূত্রে খামেনির অবস্থান জানার পরেই দ্রুত সিদ্ধান্ত নিয়ে হামলা চালানো হয়। আর এদিকে পাল্টা প্রত্যাঘাত এনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে 27টির বেশি আমেরিকার সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। দেখুন, আমেরিকা ও ইসরায়েলের যৌথ অভিযান, পাল্টা ইরানের জবাব, ফের যুদ্ধ মধ্যপ্রাচ্যে। পেন্টাগনের অপারেশন এপিক ফিউরি এবং ইসরায়েলের অপারেশন লাইন্স বোরের যৌথ অভিযানে নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আর তারপরেই পাল্টা প্রত্যাঘাত আনল ইরান। কাতার, বাহরিন, আরব আমিরশাহী, জর্ডান, কুয়েত, সিরিয়া, দুবাইয়ে থাকা 27টিরও বেশি আমেরিকার সেনা ঘাঁটিতে কখনো ক্ষেপণাস্ত্র, কখনো ড্রোন দিয়ে হামলা চালালো ইরান। इस वक्त यहाँ पर एक बार फिर से तेल अवीव में हमले का सायरन बजा हुआ है। लोग बंकर्स की तरफ भाग रहे हैं। ये तस्वीरें मैं आपको तेल अवीव की दिखा रहा हूँ कि एक बार बहुत तेज हमले का सायरन इस वक्त यहाँ पर बज रहा है और हमें बंकर की तरफ भागना पड़ रहा है। ये तस्वीरें हम आपको तेल अवीव से दिखा रहे हैं क्योंकि एक बार फिर से तेल अवीव पर हमले का अलर्ट यहाँ जारी हुआ है। রাতের আকাশ ভরে যাচ্ছে একের পর এক মিসাইল এবং বিস্ফোরণের আলোয়। শুধুমাত্র দোহাতেই রবিবার সকাল থেকে পরপর 11টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দুবাইয়ে বুর্জ খালিফার কাছ দিয়ে উড়ে গেল তেহরানের মিসাইল। আতঙ্কে খালি করে দেওয়া হয়েছে পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং। সব মিলিয়ে ইরানের সঙ্গে আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধে উত্তপ্ত হয়ে উঠল গোটা মধ্যপ্রাচ্য। যেগুলো হয়েছে সেগুলোর যে রিটালিয়েশনটা হবে এটা খুব ভালোভাবে জানা ছিল, এবং এই রিটালিয়েশনটা যে খুব ভয়ঙ্কর হবে সেটা ইরান প্রথম থেকেই বলে আসছে। কেননা আমেরিকার সফট টার্গেটগুলো যেগুলো আছে সেগুলোটা আমরা জানি যে 750টা সামরিক ঘাঁটি আছে সারা পৃথিবীর জোড়া। কাজেই এইটা যদি ছড়াতে শুরু করে দ্যাটস ভেরি ভেরি ডেঞ্জারাস। 2025 জুনে দুপক্ষে তীব্র সংঘাতের পর নতুন বছরের শুরুতে পরমাণু চুক্তি নিয়ে আমেরিকা এবং ইরানে আলোচনা চলছিল, কিন্তু আলোচনা ফলপ্রসূ না হওয়ায় ইরানে গত কয়েকদিন ধরে হামলার আশঙ্কা বাড়ছিল। একদিকে যখন খামেনির ক্ষমতা হ্রাস করতে উঠে পড়ে লেগেছিল আমেরিকা, তখন ইরানেও খামেনির বিরুদ্ধে ক্ষোভ বাড়ছিল ধীরে ধীরে।
তার বিরুদ্ধে রাস্তায় নেমেছিল একাংশ। বাইরে থেকে যাতে উৎসাহ যোগাচ্ছিল আমেরিকা। আন্দোলনকারীদের ওপর অত্যাচার হলে চরম পরিণতির হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পও। পাল্টা কোনো হামলা হলে ছেড়ে কথা বলা হবে না বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছিল ইরান। অবশেষে শনিবার সকালে অপারেশন লায়ন্স বোর্ড লঞ্চ করে ইসরায়েল। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, আমেরিকার গোয়েন্দারা খবর পান শনিবার সন্ধে ঘনিষ্ঠদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেই। তখনই হামলা চালানো হবে বলে ঠিক হয়। কিন্তু সূত্রের খবর, ইসরায়েলের গোয়েন্দা খবর পান সন্ধে নয়, শনিবার সকালেই সেই বৈঠকটি করবেন খামেনেই। এই তথ্য সামনে আসার সঙ্গে সঙ্গে আর দেরি করেনি ইসরায়েল। এই অবস্থায় ইরানের প্রথম স্ট্রাইক করে ইসরায়েলের ফাইটার জেট। তেহরানে যে কম্পাউন্ডে কড়া নিরাপত্তার মধ্যে খামেনেই ছিলেন, সেখানে গিয়ে পড়ে ক্ষেপণাস্ত্র। স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেই কম্পাউন্ডটি। এরপরে ইসরায়েলের প্রধানমন্ত্রী দাবি করেন খামেনেইয়ের মৃত্যু হয়েছে, সম্পূর্ণ এলাকা উড়িয়ে দেওয়া হয়েছে। এর কয়েক ঘন্টা পর আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সমাজ মাধ্যমে লেখেন, ইতিহাসের অন্যতম কুখ্যাত ব্যক্তি খামেনেই, তার বাহিনীর হাতে যাদের অঙ্গহানি বা মৃত্যু হয়েছে তাদের প্রতি ন্যায় বিচার হলো। ইরানের সরকারি সংবাদ সংস্থায় পরে খামেনেইয়ের মৃত্যুর কথা স্বীকার করে নেওয়া হয়। বলা হয়েছে এই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ খামেনেই ছাড়াও হামলায় মৃত্যু হয়েছে তার মেয়ে, জামাই এবং নাতনির। এছাড়াও ইরানের সেনাপ্রধান আব্দুল রহিম মৌসাভি, প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদারও হামলায় মৃত্যু হয়েছে। খামেনেই মৃত্যুর পর মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ইরান জুড়ে। কোথাও তার সমর্থকরা রাস্তায় নেমে শোক প্রকাশ করছেন, কোথাও খামেনেই বিরোধীদের উল্লাস দেখা গেছে ইরানের বিভিন্ন শহরে। খামেনেই মৃত্যুর পর ইরান যেমন একদিকে মধ্যপ্রাচ্যে আমেরিকার একের পর এক ঘাঁটিতে হামলা চালাচ্ছে, তেমনই টার্গেট করেছে ইসরায়েলকেও। তেল আভিভে শনিবার রাত থেকে একের পর এক মিসাইল আছড়ে পড়েছে। পাল্টা আমেরিকার প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি পাল্টা আঘাত করে তাহলে আমরা এমন শক্তি দিয়ে প্রত্যাঘাত করব যা আগে কখনো দেখা যায়নি। সব মিলিয়ে পরিস্থিতি কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে? আমেরিকা যে সাজ সরঞ্জাম নিয়ে, যে মেজাজ নিয়ে, যে যুদ্ধ সামগ্রী নিয়ে ওখানে পৌঁছেছে, এবং ইসরায়েলের কাছে এই মুহূর্তে যা টেকনোলজি আছে, যা যুদ্ধ সামগ্রী আছে, তো তখন আমার মনে হয় ইরান খুব বেশি দিন এদের সাথে যুঝতে পারবে না। দ্বিতীয় কথা, কিন্তু আপনি যদি প্র্যাকটিক্যালি দেখেন, ইরানের এই মুহূর্তে মুসলিম দুনিয়াতেও সেরকম বন্ধু কোনো নেই। আমার মনে হয় না এই মুহূর্তে বিশ্বযুদ্ধের কোনো চান্স আছে। ইরান ইসরায়েলের সংঘর্ষের প্রভাব পড়েছে গোটা মধ্যপ্রাচ্যে, আর এই দেশগুলিতে লক্ষ লক্ষ ভারতীয় থাকেন। ফলে তা নিয়ে উদ্বেগ বাড়ছে ভারতের। ঐশী মুখোপাধ্যায় ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। আমাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামীও রয়েছেন। সম্পূর্ণাদি, দেখুন, প্রথমে ভেনেজুয়েলা, তারপর ইরান, আমরা যেরকম আলোচনা করছিলাম, ট্রাম্পের এই যে বিদেশ নীতি, সেটা আন্তর্জাতিক ভারসাম্য সেটাকে কোথাও টালমাটাল করে দিচ্ছে বলে মনে হচ্ছে। সেক্ষেত্রে ভারতের কি অবস্থান নেওয়া দরকার বলে আপনার মনে হয়? দেখুন, ট্রাম্প 2.0 যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটার ফরেন পলিসির দিক থেকে বলা যেতে পারে যে আমেরিকার এখন একমাত্র অ্যাম্বিশন হচ্ছে গোটা ওয়ার্ল্ড পিস এবং যে লিবারাল ডেমোক্রেটিক অর্ডার রয়েছে সেটাকে পুরোপুরিভাবে ইনস্টেবল করে দেওয়া। এবং দ্বিতীয়ত হচ্ছে, আমরা যদি দেখি যে রেজিম চেঞ্জ যে জায়গাগুলোতে করা হচ্ছে, ভেনেজুয়েলা বা ইরান, সেগুলো স্ট্র্যাটেজিক্যালি ভীষণ ইম্পর্টেন্ট। তার কারণ এক নম্বর হচ্ছে, ভেনেজুয়েলার ক্ষেত্রে আমরা জানি যে সেখানেও ক্রুড অয়েল এবং ন্যাচারাল গ্যাসের যে খনি রয়েছে, যেটা ভেনেজুয়েলা ন্যাশনালাইজ করতে চেয়েছিল বলে যে হামলা ধরে নেওয়া হচ্ছে আমেরিকার তরফ থেকে করা হয়। এবং দ্বিতীয়, ইরানের ক্ষেত্রেও কিন্তু হ্যাঁ, ডেফিনেটলি সেখানে হামাস, হুতি এবং অ্যান্টি ইসরায়েল যে সমস্ত মিলিশিয়াকে ইরান বারবার করে মদত দিয়েছে, এবং অ্যাট দ্য সেম টাইম সেখানে নিউক্লিয়ার প্রলিফারেশনের জন্য এই অ্যাটাকটা করা হয়েছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের এটাও বুঝতে হবে যে ইরান কিন্তু অন্যতম কিন্তু অয়েল এক্সপোর্টিং কান্ট্রিজ। তো এই যে ইনস্টেবিলিটি যেটা তৈরি হচ্ছে, সেটাতে ইন্ডিয়ার ক্ষেত্রে যথেষ্ট কনসার্নিং। কারণ আমরা দেখেছি যে ইন্ডিয়ার ইজ দ্য থার্ড লার্জেস্ট অয়েল ইম্পোর্টিং কান্ট্রি। তো সেই জায়গায় অলরেডি কিন্তু রাশিয়ান ক্রুড অয়েল কেনার ক্ষেত্রে আমেরিকা ইন্ডিয়ার উপর স্যাংশনস ইম্পোজ করেছে। এবং দ্বিতীয়ত, যখন ইন্ডিয়া ভেনেজুয়েলা থেকে অয়েল কেনার জন্য রাজি হয়েছে, অন্যদিকে দেখা যাচ্ছে ইরানের ওপরেই হামলা। তো অবভিয়াসলি এটা ইন্ডিয়ার ক্ষেত্রে অয়েল প্রাইস সার্জ এবং রুপি ডেপ্রিসিয়েশনের একটা অন্যতম ইমপ্লিকেশন পড়বে। এবং দ্বিতীয়ত, আমার মনে হয় যে ইরানে কিন্তু ইন্ডিয়ার একটা মারাত্মক ইনভেস্টমেন্ট রয়েছে, যেটা হচ্ছে চাবাহার পোর্ট। এবং এই চাবাহার পোর্টে ইন্ডিয়ার যে ইনভেস্টমেন্ট রয়েছে সেটা মূলত দুটো কারণে। এক, আফগানিস্তান এবং মিডল ইস্ট থেকে ইউরোপ, এই পুরো একটা ইকোনমিক করিডোর তৈরি করা।
এবং সেকেন্ডলি হচ্ছে চায়নার যে সমস্ত স্ট্রিং অফ পার্ল স্ট্র্যাটেজি আছে, যেভাবে চায়না ইন্ডিয়ান ওশান রিজনে তার পোর্টগুলো তৈরি করেছে, সেটাকে কাউন্টার করার জন্য কিন্তু এই চাপবাহার পোর্টে ইন্ডিয়ার ইনভেস্টমেন্টটা হয়। তো এই যে ইরানের যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটাতে কিন্তু ইন্ডিয়ার অ্যাক্সেস টু আফগানিস্তান এবং ইন্ডিয়া, মিডল ইস্ট, ইউরোপ যে ইকোনমিক করিডোর ইতিমধ্যেই তৈরি হচ্ছে, সেই দুটোতে কিন্তু একটা মারাত্মক ইমপ্লিকেশন পড়বে এবং গোটা মধ্যপ্রাচ্যের সঙ্গে ইন্ডিয়া ইরানের থ্রুতে যে ইকোনমিক করিডোরটা তৈরি করতে চেয়েছিল, ইন্ডিয়া যে ধরনের ইনফ্লুয়েন্স সেখানে ইম্পোজ করার চেষ্টায় ছিল, সেটা কিন্তু টু আ লার্জ এক্সটেন্ট আমার মনে হয় একদম সম্পূর্ণতে আপনি ইকোনমিক করিডোরের কথা বলছিলেন। আমি একটু অনির্বাণদার কাছে আসবো। অনির্বাণদা, মানে একটা তো দিক ডেফিনেটলি ক্রুড অয়েল, সেটা যথেষ্ট একটা প্রভাব পড়ার জায়গা রয়েছে ভারতের উপর, কিন্তু এই যে রপ্তানি শিল্পের উদ্বেগ, এটা তো যথেষ্ট বেড়েছে এই মুহূর্তে। না, শুধুমাত্র এই ক্রুড অয়েল, সোনার দাম, শেয়ার মার্কেট, টাকার অবমূল্যায়ন, রপ্তানি শিল্পের একটা পরিকাঠামোগত যে সমস্যা, পুরোটাই কিন্তু অর্থনীতির যে গতিপথ ভারতবর্ষের, সেই গতিপথটাকে অন্য ডাইমেনশনে নিয়ে যাবে। দেখো, যুদ্ধ দেবাশিসদা বলছিলেন খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, এরকম কোনো সম্ভাবনা নেই। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ 5 বছর ধরে চলছে। আমরা এই প্রত্যেকটা যুদ্ধ দেখি, কখনো চালু হয়, কখনো দেখি একটা যুদ্ধ বিরতি হয়, তারপর আবার যুদ্ধ হয়। এইবারে যেটা, সেখানে আমেরিকা প্রবলভাবে সামনে থেকে লড়াইটা করছে এবং পরপর যদি দেখো, আমি ক্রনোলজি, ভেনেজুয়েলার ক্ষেত্রে যেটা হয়েছে এবং তারপরে এটা একটা আগ্রাসন নীতি আমেরিকার, সেটা কিন্তু সারা বিশ্বের কাছে জাহির করছে। এবং অর্থনৈতিকভাবে, সামরিকভাবে যে আমেরিকা শক্তিশালী, সেটা কিন্তু ভারতবর্ষকেও দেখিয়ে দিচ্ছেন। এবং ভারতবর্ষের রপ্তানি শিল্পকে উনি ভেঙে চুরে শেষ করে দিয়েছিলেন এই শুল্কের যে অতিরিক্ত শুল্ক চাপিয়ে, সেই শুল্কটাকে কিন্তু কমানো হয়েছিল এবং সেখানে রপ্তানিকারক সংস্থাগুলো কিন্তু আবার নতুন করে তারা প্রোডাকশান শুরু করেছিল এবং তারা যে রপ্তানি করবে, যে জায়গা দিয়ে রপ্তানিটা করবে, সেই জায়গাগুলোকে কিন্তু বাধাপ্রাপ্ত করে দেওয়া হলো এই যুদ্ধের মাধ্যমে। এবং তারা যদি এখন অল্টারনেটিভ ওয়ে দিয়ে যদি তাদের এই জিনিসপত্রগুলোকে সাপ্লাই করতে চান, তাহলে সেখানে ট্রান্সপোর্টেশন কস্ট বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে যে জিনিসগুলো ওখানে পৌঁছানোর কথা, সেগুলো অনেক ডিলেড ডিসপ্যাচ হবে, তাতে হয়তো তাদের অর্ডার হয়তো আবার ডিসকার্ডেড হয়ে যাবে। তো রপ্তানির সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা হয়তো একটা আশার আলো দেখেছিলেন। এবং এর সঙ্গে সঙ্গে আরও একটা কথা, আমরা ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গেও একটা বাণিজ্য চুক্তি করেছিলাম, সেখানেও আমাদের একটা বাণিজ্যের সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু আপনি দেখবেন, যে কোনো বাজারে গিয়ে যদি দেখেন, বাজারে গিয়ে বোম পড়লো, গুলি পড়লো, তাহলে দোকানদাররা যেরকম দোকান বন্ধ করে দিয়ে চলে যাবেন, সেরকম বিক্রেতারাও কিন্তু একটুখানি পিছু পাবেন। এবং এই পুরো জায়গাতে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য থেকে আমাদের যে তেল কেনা হয় এবং তেলের প্রাণকেন্দ্র বলা হয় মধ্যপ্রাচ্য, এবং ভারতবর্ষের তেল কেনার যে মিক্সটা ছিল, রাশিয়া থেকে আমরা তেল কিনছিলাম, সেখান থেকে আমরা এখন শিফট করে গেছি। সেই জায়গাতে দাঁড়িয়ে ভারতবর্ষ যেখানে 85% উপর তেল আমদানি করে, সেখানে তেলের দাম ইন্টারন্যাশনাল মার্কেটে যদি বাড়ে, ভারতবর্ষের তেলের দাম বাড়বে। সরকার কি করবে? সরকারের কাছে গতিপথ নির্ণয় করার কয়েকটা দিক আছে। সরকার হয়তো প্রথম দামটা বাড়াবে না, কিন্তু ভবিষ্যতে যদি এরকমভাবে ইন্টারন্যাশনাল মার্কেটে যদি তেলের দাম বেশি থাকে, তখন কিন্তু সরকার বাধ্য হবে এবং সেটা যদি বাধ্য হয়, তাহলে বিদেশি মুদ্রার ভাণ্ডারে চাপ পড়বে, টাকার অবমূল্যায়ন হবে, আমরা যেটা ভারতবর্ষে দেখছিলাম। এবং এর সঙ্গে সঙ্গে দেখবেন গোল্ড প্রাইস, যেটা একটা রকেট আমরা দেখেছিলাম, রকেটের মতো বেড়ে গেছিলো, সেটা একটুখানি স্টেবিলাইজ হওয়ার চেষ্টা করছিল, কিন্তু কাল থেকে আবার কিন্তু সোনার দাম বাড়ছে এবং এটা ঊর্ধ্বগতিতে বাড়তে থাকবে। শেয়ার মার্কেট কালকে আপনারা দেখবেন সকাল 9:15 ভারতবর্ষের বাজার খুলবে, একটা প্যানিক থাকবে সাধারণ মানুষের মনে, এবং যারা ফরেন ইনভেস্টার্স তারা কিন্তু এই যে সেন্সেশনটাকে তারা এনজয় করতে চান না, তারা চান সঙ্গে সঙ্গে তাদের যে শেয়ার থাকে সেগুলোকে বিক্রি করা, এবং বিক্রি করার যে একটা আমরা প্রবণতা দেখব কালকে সারা দিন ধরে, তাতে কিন্তু নিফটির একটা পতন থাকবে, সেখানে দেখবো আমরা সেন্সেক্সের পতন থাকবে। তো আমরা দেখবো যে ভারতবর্ষে যারা সাধারণ লগ্নিকারী, তাদের মধ্যেও কিন্তু একটা প্যানিক হবে। আমি বলবো প্যানিক করার কিছু নেই, কিন্তু হ্যাঁ, প্যানিক করার কিছু নেই এই মুহূর্তে দাঁড়িয়ে, কিন্তু অবশ্যই ভারতের উপর একটা প্রভাব পড়বে এবং ভারতের কাছে সেটা যথেষ্ট উদ্বেগের জায়গা। কিন্তু এই যে যুদ্ধ পরিস্থিতি, কোথাও গিয়ে কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি? আর এবার বিদেশ সফর সেরেই বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী। বিদেশ সফর সেরে আজ রাতেই তিনি দেশে ফিরছেন এবং দেশে ফিরে রাতেই বসছেন মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির সঙ্গে বৈঠকে।
আমি এখান থেকে প্রদীপদার কাছে আসবো। প্রদীপদা, অবশ্যই ভারতের কাছে তো উদ্বেগের জায়গা, আমরা তখন ধরে আলোচনা করছিলাম, সেক্ষেত্রে ভারতের সেই কূটনৈতিক পদক্ষেপ সেটা কি হতে পারে বলে আপনি মনে করছেন? দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বারবার বিভিন্ন বিশ্ব সম্মেলনগুলোতে একটা কথাই বলেছেন, সেটা হচ্ছে যুদ্ধ নয় শান্তি, এবং এই সময়টা শান্তির সময় বলে তিনি উল্লেখ করেছেন। কিন্তু বারে বারেই আমরা দেখছি মার্কিন যুক্তরাষ্ট্র তারা সমস্ত ধরনের আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে গিয়ে এবং বাইরে গিয়ে তারা হামলা করছে, এবং ইরানের এই হামলাটা সবথেকে বড় খারাপ জায়গা হচ্ছে যে ইরানকে কিন্তু গত বছরেই আমরা দেখেছিলাম একটু সময় দেওয়া হয়েছিল যে পরমাণু চুক্তি নিয়ে তাদের অবস্থান পরিষ্কার করা, এবং সেই সময়টা অতিক্রান্ত হওয়ার আগেই এইটা হামলা এবং ফার্স্ট ইউজ অফ ওয়েপেন্স আমেরিকার তরফ থেকেই হয়েছে, এবং ইরান রিটালিয়েট করছে। ফলে এই জায়গায় আমরা যেটা সবথেকে বিশ্ব রাজনীতিতে খুব চিন্তার বিষয়, সেটা হচ্ছে মার্কিনী হামলা কোথায় কোথায় আরও হতে পারে, মার্কিনী আগ্রাসন আরও কোথায় কোথায় হতে পারে, এবং আমাদের যে প্রতিবেশী বলয়, প্রতিবেশী রাষ্ট্রগুলো সেইখানটায় হবে কি না সেটা একটা গুরুত্বপূর্ণ দিক। ভারতের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য ভারতের সমস্ত বাহিনীগুলোকে আরও সজাগ থাকতে হবে, এবং আমার মনে হয় ভারতবর্ষকে এখন একটা বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে যে শুধুমাত্র এই কথা বলে দায় সারা যাবে না যে আলাপ আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা হোক, এরকম একটা জায়গায় তাকে যেতে হবে যেরকম ডোনাল্ড ট্রাম্প বলছিলেন যে হ্যাঁ আমি ভারত পাকিস্তানের যুদ্ধ থামিয়ে দিয়েছি দুতরফে আলোচনা করে। ভারতবর্ষ আজকে অনেক বড় বাজার, অনেক বড় দেশ, তাদের একটা শক্তি রয়েছে, সেটা দিয়ে কিন্তু আন্তর্জাতিক মহলেও দুটো যুযুধান পক্ষকে থামিয়ে দেওয়ার মতো তাকে ক্ষমতাশালী বলশালী হয়ে প্রচেষ্টা করতে হবে। না হলে শুধুমাত্র শান্তি চাই বা আলাপ আলোচনা হোক এইটুকু বলায় আজকে বিশ্ব রাজনীতিতে ভারতবর্ষের যে অবস্থান সেটা কিন্তু খুব একটা সবল হবে। একদম প্রদীপদা, ভারতের কড়া পদক্ষেপের কথা বলছেন। দেখুন, ইরানের এই যে সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির মৃত্যু হয়েছে, তার প্রতিবাদে করাচি কিন্তু উত্তাল। করাচিতে আমেরিকার যে কনসুলেট, সেখানে হামলা হয়, পুলিশের গুলিতে নিহত হয় 14। আমেরিকার কনসুলেটের গেটে ভাঙচুর করা হয়, সেই ছবি দেখেছি আপনাদের সামনে। আগুন ধরিয়ে দেওয়া হয়, পাল্টা পুলিশের গুলি। আমি এখান থেকে ব্রিগেডিয়ার দাসের কাছে আসবো। ব্রিগেডিয়ার দাস, একদিকে খামেনির মৃত্যুর প্রতিবাদে একদম ছবি দেখালাম আমরা করাচি রণক্ষেত্র, অন্যদিকে আরও একটা যে প্রশ্ন, এই যে ধরুন ইরানে 200 শিশুর মৃত্যু হয়েছে, তার পাশাপাশি স্কুলে মিসাইল হামলা, কোলাটারাল ড্যামেজ বলে কি তার দায় ঝাড়া যায়? এই যে পাকিস্তানে যেভাবে এই একদম আমেরিকার কনসুলেটে হামলা করা হলো, কিভাবে দেখছেন? প্রথমে আপনার দ্বিতীয় প্রশ্নটির উত্তরে আসি। কোনো স্কুলের মৃত্যু, স্কুলের শিশুদের মৃত্যু কোনো যুদ্ধের জাস্টিফিকেশন দেওয়া যায় না সারা পৃথিবীতে কোথাও। আমার মনে হয় যে ইসরায়েল বা আমেরিকা যাদের মিসাইলই এখানে পড়েছিল, অত্যন্ত জঘন্য কাজ এটা, এবং এটাকে দাবিয়ে রেখে জাস্টিফাই করা যায় না যে এই জন্য যে ইরানের কাছে নিউক্লিয়ার ওয়েপেন আছে তাই জন্য আমরা ভুল করে স্কুলের শিশুদের মারছি না, আমার মতে না। এবার আসি পাকিস্তানের কথায়। পাকিস্তানের পড়ে গেছে ফ্যাসাদে, কারণ একদিকে পাকিস্তান নিন্দা করছে আমেরিকার এই আক্রমণ ইসরায়েলের সাথে মিলে, এবং সেটা তারা মুসলিম ব্রাদারহুডদের একটা মেসেজ দিচ্ছে, কারণ পৃথিবীতে এতগুলো মুসলিম দেশ, 60খানা মুসলিম দেশ, তার মধ্যে একমাত্র নিউক্লিয়ার পাওয়ার মুসলিম নেশন হচ্ছে পাকিস্তান, এবং তারা চায় পাওয়ার সেন্টার এবং মুসলিম নেশনের মাসিয়া হয়ে তারা থাকতে, সেখানে তারা একটা বার্তা দিচ্ছে। অন্যদিকে আবার দেখা যাচ্ছে যে আমেরিকার ওপরে তারা এক রকমের নির্ভর করে আছে, এবং পৃথিবীর বা ওয়ার্ল্ড ব্যাংক বা IMF-এর ওপরে নির্ভর করে আছে, তাদের সক্ষতা আমরা দেখেছি। সুতরাং সেটা তারা যেটা করছে যে দ্বিচারিতা করছে। পাকিস্তানে কিছু মানুষ যেমন প্রোটেস্ট করছে, করাচিতে আমরা দেখেছি, আবার 10 জনকে দেখলাম তো গুলি করে মেরেও দেওয়া হয়েছে। তো পাকিস্তানের পুলিশই পাকিস্তানের মানুষদের মারছে প্রোটেস্ট করছে বলে। তো পাকিস্তান তার মতোভাবেই আছে, তারা ডোনাল্ড ট্রাম্পের সাথে ব্যবসা বাণিজ্য করছে ব্যক্তিগতভাবে। তাদের আর্মি চিফ একটা ডেমোক্রেটিক কান্ট্রির হয়ে দরজা বন্ধ করে ডোনাল্ড ট্রাম্পের সাথে লাঞ্চ করে, এবং পাকিস্তান আমেরিকার ডোলস মানে আমেরিকার কাছ থেকে ভিক্ষার ঝুলি হাতে নিয়ে সারা পৃথিবীর কাছে কোনো রকমে টিকিয়ে আছে। সেখানে তারা এইখানে তাদের বিরুদ্ধ আচরণও করতে পারবে না, আবার ইরানকে একটা সাপোর্টও দেখাতে হবে। আবার আজকেই দেখলাম পাকিস্তান প্রাইম মিনিস্টার বলেছে যেহেতু আমরা সৌদি আরবের সাথে একটা ডিল সাইন করেছি,
মিউচুয়াল ডিফেন্সের। সুতরাং আমি একটু আগে কথা বলেছি MBS-এর সাথে এবং তাকে জানিয়েছি আমরা তার পাশে আছি। সুতরাং বুঝতে পারছি না আমি ঠিক পাকিস্তান কার পাশে আছে। আমার মনে হয় পাকিস্তান ফেঁসে গেছে এবং যদি আমেরিকা চায় পাকিস্তানকে বাধ্য করতে পারে গিয়ে ইরানের যে বর্ডার আছে 900 কিলোমিটার পাকিস্তানের, সেইখান দিয়ে আমেরিকা নিজের যুদ্ধে জাহাজও পাঠাতে পারে যদি চায়। এখনও আমেরিকা চায়নি, চাইলে পাকিস্তান তখন অন্য সুর বলবে, যেটা আগেও করেছে পাকিস্তান, বহুবার করেছে, যে তারা বড় শক্তির কাছে মাথা নত করে অনেক মানে নিজেদের শক্তি যেটা তারা মনে করে বা মুসলিম ব্রাদারহুড যেটা মনে করে সেইখানে তারা বিট্রে করেছে তাদের। সেই প্রতিঘাত জেনারেল জিয়াউল হকও করেছিলেন, তখন তিনি ব্রিগেডিয়ার ছিলেন। সেটা আমরা ইসরায়েলের রিসেন্টলি গাজাতেও দেখেছি যে গাজার পিস প্ল্যানে পাকিস্তান আছে এবং তারা চেষ্টা করছে কোথাও এখান থেকে বেরিয়ে আসতে। আমার মনে হয় পাকিস্তান কোনো রকমভাবে সার্ভাইভাল করছে, সব দিক বজায় রাখবার চেষ্টা করছে এবং কোনো দিক বজায় রাখতে পারছে না। একদম মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি একদম খামেনির মৃত্যুর পর ইরানের যেই প্রত্যাঘাত কোন দিকে গড়ায় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।